হেডলাইটের আলোয় অন্ধকারের বুক চিরে বাস ছুটে চলেছে হেলতে দুলতে। সময়টা শ্রাবণ মাস। মাঝে মাঝেই হুটহাট করে বৃষ্টি নামছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। একই বৃষ্টি, তার উপর রাস্তার হাল খারাপ। ভাঙা চোরা পিচের রাস্তার জায়গায় জায়গায় জল জমে আছে। বাসের চাকা তার উপর দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের ঝোপঝাড়গুলোকে ভিজিয়ে দিচ্ছে। খোলা জানলা দিয়ে হু হু করে ছুটে আসা শীতল বাতাস পুলকের চোখে মুখে ঝাপটা দিয়ে যাচ্ছিল। পাশের সিটে বসে আছে শ্রমিক। ওরা দুজনেই চলেছে সরবেরিয়া নামে প্রত্যন্ত একটি গ্রামে। সেই গ্রামে শ্রমিকের মামার বাড়ি। পুলক মান্না 33 বছরের যুবক, আর শ্রমিক দাস পুলকের থেকে বছর তিনেকের বড়। কলকাতার মেসে একই ঘরের বাসিন্দা ওরা। দুজনের কাজের জায়গাও একই অফিস। পুলক বহুদিন ধরে সরকারি চাকরির চেষ্টায় ছিল। এদিকে বয়স বেড়ে যাচ্ছিল, তার উপর ঠিকমতো উপার্জন না করে বিয়ে করার কথা ভাবতেই পারছিল না সে। ব্যবসা করার ইচ্ছে ছিল না, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেসরকারি চাকরির চেষ্টা চালাতে থাকে। অনেক চেষ্টার পর একটি বেসরকারি অফিসে কাজ জুটে যায়। পুলক গ্রামের ছেলে, শহরে এসে কোথায় থাকবে সেই নিয়ে দুর্ভাবনায় ছিল। সেই দুর্ভাবনার ইতি ঘটিয়ে তার জীবনে শ্রমিক দাসের আগমন। অফিসে জয়েন করার পর যে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, শ্রমিক ছিল তাদেরই মধ্যে একজন। শহরে থাকার সমস্যা জানার পর শ্রমিক প্রস্তাব দিয়ে বলেছিল, থাকার একটা ব্যবস্থা করা যায় বটে, তবে তুমি কি রাজি হবে? প্রস্তাব শুনে পুলক তড়িঘড়ি বলে উঠল, আগে শুনি ব্যবস্থাটা কি, তারপরে বলবো রাজি কিনা। আমার মেসের ঘরে একটা বেড ফাঁকা আছে। তুমি যদি মেসে থাকতে রাজি থাকো তবে আসতে পারো। পুলক হাতে যেন চাঁদ পেল। এই মাগ্গি গন্ডার যুগে এই কম বেতনের বেসরকারি চাকরি করে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকা খুবই ব্যয়বহুল। তাই শ্রমিকের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। চাকরির 1 বছর পূর্ণ হতে না হতে বাড়ি থেকে পুলকের বিয়ের জন্য চাপ আসতে শুরু হলো। কিন্তু বর্তমানে মনের মতো সঠিক পাত্রী পাওয়া বেজায় মুশকিল। পাত্রীর ছবি দেখে মেয়ে পছন্দ হয় বটে, কিন্তু পাত্রীপক্ষ বলে ছেলের সরকারি চাকরি চাই। ফলত সম্বন্ধ বিচ্ছিন্ন। অনেকগুলি পাত্রীর পরিবার কর্তৃক এইভাবে রিজেক্ট হবার পর বিয়ের প্রতি পুলকের মনে একটা বিতৃষ্ণা জন্মাচ্ছিল। পুলক বলতে লাগলো, এই জন্মে আর বিয়েই করব না। এদিকে শ্রমিক বিবাহিত, তাই এই ঝামেলা সম্পর্কে সে অবহিত ছিল। এরকমই মনে হয় ভাইয়া। আমার বিয়ের আগে আমাকেও অনেক নাকানি চোবানি খেতে হয়েছিল। পেটে খিদে আর মুখে না বলছে, পরে আফসোস করবে। পুলক মুখটা বেজার করে বসে রইল। ঠিক তখনই শ্রমিক আবার বলল, আমার খুড়তুতো মামার একটি মেয়ে আছে। খুব রূপে সুন্দরী নয়, গায়ের রঙও একটু শ্যামলা, তবে মুখশ্রী ভালোই। বয়সে তোমার সঙ্গে ঠিকই খাপ খাবে। বেশ কিছুদিন ধরেই তার দেখাশোনা চলছে, কিন্তু গায়ের রঙের কারণে পাত্রপক্ষের অমত। আমাকে অনেকদিন আগেই বলেছিল পাত্র দেখার জন্য, কিন্তু তেমন কাউকেই খুঁজে পাইনি। তোমার তো আবার ফর্সা সুন্দরী মেয়ে পছন্দ, তাই আর সাহস করে তোমাকে বলতে পারিনি। এখন তোমার মনের অবস্থা দেখে বললাম। পুলকের সুন্দরী মেয়ে পছন্দ হলে কি হবে, মেয়ে পক্ষের মালদার জামাই পছন্দ। তাই বারবার সম্বন্ধ কেটে যায়। শ্রমিকের মামার মেয়ের কথা শুনে একটু ভাবনায় পড়ল পুলক। তারপর অবশ্য মা বাবার প্রত্যাশার কথা ভেবে রাজি হয়ে গেল মেয়ে দেখতে যাবার জন্য। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। এই প্রবাদ বাক্যটি যে 100 ভাগ খাঁটি সত্যি
সেটা পুলক মরমে উপলব্ধি করেছিল। বেসরকারি অফিসে ছুটি মেলা দায়, তাই দুজনে ঠিক করলো শনিবার হাফ ডে অফিস সেরে বেরিয়ে পড়বে, আর সোমবার সকাল সকাল সরবেরিয়া থেকে বেরিয়ে পড়বে, যাতে সোজাসুজি সঠিক সময় অফিসে ঢুকতে পারে। এমনি সময় সপ্তাহান্তে দুজনেই নিজেদের গ্রামের বাড়ি চলে যায় পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে। শ্রমিক তার স্ত্রীকে পুরো ব্যাপারটা জানিয়ে ফোন করে দিল। এদিকে মামার বাড়িতে ফোন করে তারা যে শনিবার যাচ্ছে তা জানিয়ে রাখল। সরবেরিয়া যেতে হলে কলকাতা থেকে প্রথমে ট্রেনে চেপে 2.5 ঘন্টা জার্নি করে কদমফুল স্টেশন আসতে হবে। স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড, 1 ঘন্টা অন্তর সেখান থেকে বাস ছাড়ে। সেইখান থেকে ঘন্টাখানেক বাসে চেপে মিহিরপুরে নামতে হবে। সেখান থেকে আরও প্রায় 5 কিলোমিটার দূরে সরবেরিয়া গ্রাম। মিহিরপুর হয়ে বাস আরও বেশ খানিকটা দূরে জংলাগাছি যাবে। শ্রমিকের মুখে পুলক শুনেছে মেহেরপুর থেকে সরবেরিয়া যেতে ইঞ্জিন ভ্যানগুলোই নাকি ভরসা। আজ যখন অফিস থেকে বেরিয়ে স্টেশন এলো তখন ঠিক সময় মতোই ট্রেনে উঠেছিল, কিন্তু মাঝপথে এসে ট্রেন ঘন্টাখানেক দাঁড়িয়ে গেল। ট্রেন লাইনে কোথায় যেন ফাটল দেখা গিয়েছিল, সেটা সারানোর পর তারপর ট্রেন ছাড়ল। ট্রেন ছাড়তে দেরি হচ্ছে দেখে পুলকরা একবার ভাবল ফিরে যাবে মেসে, কিন্তু আবার একটা চিন্তা উদয় হলো, মেসে কেউ থাকবে না, ফিরলে অসুবিধা হবে, বাড়ি ফিরতেও অসুবিধা হবে। তার চেয়ে যত দেরি হয় হোক, যেখানে যাচ্ছে সেখানেই যাওয়া যাক। কদমফুলি স্টেশনে ওরা যখন এসে পৌঁছালো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। ঘড়িতে 7:30 বাজে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখল সরবেরিয়া যাবার শেষ বাসটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। দুজনে তাড়াতাড়ি বাসে উঠে পড়ল। খুব বেশি লোকজনের ভিড় ছিল না বাসটাতে, দুজনেই বসার সিট পেয়ে গেল। খানিকক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিয়েছিল। বাসে বসে পুলক ভাবছিল মিহিরপুরে নেমে ইঞ্জিন ভ্যান পাবে কিনা। সে পাশে বসা শ্রমিককে বলল, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? রাস্তা খারাপের জন্য বাস আসতে চলছে। আমার আন্দাজ মিহিরপুরে পৌঁছতে 9:30 বেশি বেজে যাবে। বাসের যাত্রীরা এক এক করে নেমে যেতে লাগলো। গুটি কয়েক লোক নিয়ে বাসটা টাল খেতে খেতে এগিয়ে চলল সামনের দিকে। কন্ডাক্টরকে বলা ছিল যেন স্টপেজ এলে বলে দেয়। মিহিরপুরে এসে ওদের নামিয়ে দিয়ে বাসটা চলে গেল। মোবাইলের আলো ফেলে আশপাশটা নজর ঘোরালো পুলক। একটা ইট বিছানো রাস্তা গ্রামের দিকে চলে গেছে। বৃষ্টি বাদলের দিন, তাই হয়তো ভ্যানওয়ালারা বাড়ি চলে গেছে। সন্ধ্যার দিকে এমনিতেই গ্রামের লোক পথে ঘাটে কম বের হয়। বাস যেখানে নামিয়ে দেয় তার উল্টো দিকে ছোটখাটো চায়ের দোকান হয়তো ছিল, কিন্তু এখন ঝাঁপ বন্ধ। ইটের রাস্তাটা বিরাট বড় মাঠের মাঝখান দিয়ে অগ্রসর হয়ে তারপর একটি গ্রামে প্রবেশ করেছে। সরবেরিয়া পৌঁছাতে 5 কিলোমিটার পথ পার করতে হবে। বৃষ্টিস্নাত গাছগাছালিতে ঘেরা পথের দুপাশ, রাস্তার দুপাশে ধানের ক্ষেত। ব্যাঙেদের সমবেত সঙ্গীতে কান ঝালাফালা হয়ে যাচ্ছে। শ্রমিক ফোন করতে চেষ্টা করলো ওর মামার বাড়িতে। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচড অফ। মেয়ের কণ্ঠে এই কথাটি বারবার শুনতে পেল শ্রমিক। বিরক্ত হয়ে ফোন পকেটে রাখল। মামার বাড়ির কাউকে ওদের নিতে আসার কথা আগে জানায়নি শ্রমিক। অগত্যা কি আর করা যায়। বলি, এই অন্ধকারে রাস্তা চিনতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো।
যদিও অনেকদিন পর এখানে আসছি, এই দুর্ভেদ্য অন্ধকার, তার উপর দুর্যোগ, রাস্তা হারালেও আশ্চর্য হওয়ার কিছুই নেই। চলো, পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। ঝিরি ঝিরি শ্রাবণের ধারা শুরু হয়েছে তখন। দুজনের পিঠে দুটি ব্যাগ ছাড়া আর কিছুই নেই। অনেক দিন পর মামার বাড়িতে যাচ্ছে সে, তাই আসার পথে বেশ ভালো মিষ্টি কিনে নিয়েছিল শ্রমিক। ছাতা দুজনেই এনেছে। ছাতাগুলি যে যার হাতেই রইল। জোর বৃষ্টি এলে তবেই খুলবে ওরা। পুলকের বেশ খিদে পাচ্ছিল। অফিস থেকে বেরিয়ে সেই যে লাঞ্চ করেছে, তারপর জল ছাড়া আর কিছুই পেটে পড়েনি। মোবাইলে সময় দেখল 10টা 10। ইটের রাস্তার মাঝে মাঝে আলগা ইটের নিচে জল জমে আছে। সাবধানে পা ফেলো পুলক, না হলে কাদা জল ছিটে জামা প্যান্ট একেবারে নোংরা হয়ে যাবে। মোবাইলের আলোয় সাবধানে পথ চলতে থাকলো। এবার একটু ঝোড়ো হাওয়া বইতে শুরু হলো। নিবিড় অন্ধকারে নিমজ্জিত হয়ে পথে যেতে যেতে ঠান্ডা বাতাসের পরশ পুলকের গোটা শরীরকে রোমাঞ্চিত করে তুলল। পথশ্রমের ক্লান্তি তুচ্ছ হয়ে পুলকের মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে। মনের ক্যানভাসে মেয়েটির একটি সুন্দর প্রতিচ্ছবি এঁকে রেখেছে পুলক। শ্রমিক মামার বাড়ি থেকে ছবি চেয়ে পাঠিয়েছিল, কিন্তু পুলক তা দেখতে চায়নি। একেবারে সরাসরি দেখতে চেয়েছিল সে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগোচ্ছিল। হাঁটতে হাঁটতে পুলক বলল, আমার খুব খারাপ লাগছে, এইভাবে তোমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরং এই পরিবেশে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। খানিক পর পায়ে পায়ে একটা জনবসতির কাছাকাছি চলে এলো ওরা। এই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ থাকলেও এখন লোডশেডিং, তাই ঘরের মধ্যে কেরোসিনের হ্যারিকেন জ্বলছে। কতগুলি কুকুর রাস্তায় শুয়েছিল। ওদের দেখতে পেয়ে ভৌ ভৌ করে ছুটে এলো তারা। দুজনে একটু ঘাবড়ে গেল, যদি কামড়ে দেয়। কুকুরগুলো কাছে এসে গা শুঁকতে লাগলো। তারপর কি ভেবে ধীরে ধীরে দূরে সরে গিয়ে ছাউনির তলায় শুয়ে পড়ল আবার। কুকুরগুলোকে শুতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল দুজনে। জনবসতি পেরিয়ে আবার ফাঁকা মাঠ শুরু হয়েছে। বাঁধের উপর দিয়ে রাস্তা, পাশে মুজে যাওয়া খাল। মাঝে মধ্যে গাছপালা এত ঘন যে সেখানে ছোটখাটো জঙ্গল তৈরি হয়েছে। বেশ খানিকটা চলার পর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। ছাতা খুলে কোনো রকমে মাথা বাঁচিয়ে এগোতে লাগলো ওরা। অসময় বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ তো অনিবার্য। তাছাড়া ব্যাগের ভিতরে জিনিসপত্রগুলো ভিজে গেলে আর এক মুশকিল। বাঁশবাগান পেরিয়ে যেতেই একটা ভাঙা ঝুপড়ি মতো চোখে পড়ল ওদের। আশ্রয়ের আশায় সেদিকে ছুটল দুজনেই। কাছে গিয়ে দেখল ঝুপড়িটা জীর্ণ দরজা দিয়ে ভেজানো ছিল। একটু চাপ দিতেই ক্যাচ ক্যাচ শব্দে সেটা খুলে গেল। মোবাইলের অস্পষ্ট আলোয় নিচেটা দেখে নিয়ে ঢুকে পড়ল ভিতরে। বাঁধের পাশেই বাঁশের মাচা বেঁধে তার উপর মাটি লেপে ঘরের মেঝে তৈরি হয়েছে। ছিটে বেড়ার দেওয়াল, মাথায় তালপাতার ছাউনি। ছাউনি এখনো ভালোই আছে, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হলেও ঘরের মধ্যে একটুও বৃষ্টি পড়ছে না। মোবাইলের অস্পষ্ট আলোয় ওরা দেখল কিছু শুকনো খড় ও পাতা আছে। ঘরটা খুব একটা বেশি বড় নয়। ঘুরিয়ে আলো ফেলতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তিনটি ছায়ামূর্তি ঘরের কোণে বসে আছে। আলো পড়তেই এক ঝলকের জন্য মনে হলো তিনটি কঙ্কাল যেন বসে আছে। শ্রমিকও চমকে উঠেছিল। পুলক এবার সামান্য তোতলাভাবে বলে উঠল, কে কে তোমরা? ছায়ামূর্তিগুলো খিলখিল করে হেসে বলল,
ভয় পাবেননি বাবু, আমরা এই গ্রামেরই লোক। মাছ ধরতে এসি বৃষ্টিতে আটকা পড়ে গেছি। আসলে বর্ষাকালে এই সময় খালে বিলে প্রচুর মাছ পাওয়া যায়। রাতের দিক মাছ ধরার পান, ঘুনি কিংবা জাল নালায় ব্যবস্থা মতো পেতে বসিয়া বাড়ি চলে যাই। সকালে এসে জালে ধরা পড়া মাছ সংগ্রহ করি। আজকে হঠাৎ জাল পাতার পর জোর বৃষ্টি এসে গেল। ছাতাটাও সঙ্গে আনিনি, তাই ভিজে ভিজে আর বাড়ি গেলুম না। বৃষ্টি একটু থামলে তবে বাড়ি ফিরব। এই বৃষ্টির জন্যই সঙ্গে আনা হ্যারিকেন লণ্ঠনটাও নিভে গিয়েছে, তাই অন্ধকারে বসে রয়েছি আমরা। পুলক আর শ্রমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর দুজনেই বসে পড়ল শুকনো খড়ের উপর। ছাতা মাথায় দেওয়া সত্ত্বেও একটু একটু ভিজে গিয়েছিল ওরা। পকেট থেকে রুমাল বের করে মাথা ও হাত মুছে নিল। তিন মূর্তির মধ্যে মাঝখানের জন বলে উঠল, তা বাবুরা বুঝি শহর থেকে আসছেন? কোথায় যাবেন? শ্রমিক গলাটা পরিষ্কার করে বলল, যাব ষাড়বেড়িয়া গ্রামে। ওখানে আমার মামার বাড়ি আছে। সত্যেন্দ্রনাথ পাল আমার বড় মামা। সে তো বেশ খানিকটা দূরে। সত্যেন মাস্টারকে তো চিনি, উনি আমাদের গ্রামের স্কুলে মাস্টারি করতেন। লোকটি যে আশেপাশের গ্রামের তাতে আর সন্দেহ রইল না। শ্রমিকের বড় মামা সত্যিই মাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড। তিনজনের আর একজন বলল, আলোটা শুধু শুধু জেলে রেখেছেন বাবু, বন্ধ করে রাখুন, নাইলে অতটা পথ অন্ধকারে যেতে অসুবিধে হবে। ঠিক কথা। ঘরের মধ্যে যখন বসে আছে তখন আলো বন্ধ করলে অসুবিধা নেই। মোবাইলের আলোটা বন্ধ করল দুজনেই। বাইরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এবার প্রথম মূর্তির গলা শোনা গেল। গল্প শুনবেন বাবু? গল্প? সময়টাও কাটবে তাহলে। গল্প? হ্যাঁ, তা শোনা যায় বটে। কিসের গল্প? আমরা বাবু গ্রামের মুখ্য লোক, বইয়ের গল্প জানি নে। ওই লোক মুখে যা ঘটনা শুনি বা জীবনে ঘটা ঘটনাগুলোই আমাদের কাছে গল্প হয়ে যায়। গ্রামের ভূতের গল্প খান কতক জানি আমি বাবু। তা শুনবেন তো? এই ভয় করবে না তো বাবু আবার? আরে না না, ওসব ভূতে ভূতে আমি বিশ্বাস করি না, সবটাই মানুষের কল্পনা। প্রথম মূর্তিটা আবার বাজেভাবে হেসে উঠল। ঠিক আছে বাবু, তাহলে বলতে শুরু করছি। এই যে বাঁধ দেখিতেছেন, যার উপর দিয়ে রাস্তা চলে গেছে, এটি খানিক দূর যাবার পর একটা গ্রামে গিয়ে মিশেছে। ওইটি আমাদের গ্রাম। গ্রামের নাম হরিণঘাটা। আমাদের হরিণঘাটা গ্রামের বেশিরভাগ লোকই চাষাভুষো। আপনাদেরকে কয়েক বছর আগে আমাদের গ্রামেরই ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলবো। গল্প বলছি বটে, তবে এটা কিন্তু সত্যি ঘটনা। গ্রামের বিশু দলই নামের একটি লোক শহরে কাজ করত। সপ্তাহান্তে গ্রামের নিজের বাড়ি ফিরত। বেশ খানিকটা লেখাপড়াও শিখেছিল বলে নিজেই নিজেকে বেশ পণ্ডিতই ভাবত। গ্রামের লোকেদেরকে অহংকারের সঙ্গে বলে বেড়াতো যে সে ভূতে বিশ্বাস করেনি। ভূতের ঘটনা মানে লোক ঠকানোর কাজ সাজি। আমাদের গ্রামের মাঝে অবস্থিত চায়ের দোকানে সকাল বিকাল জমজমাট আড্ডা জমে উঠত। তা সেদিন সেই রকমই এক আড্ডায় বিশু গিয়ে হাজির হলো। এ কথা সে কথার পর ভূতের প্রসঙ্গ উঠল। বিশু তো ভূতের অস্তিত্ব মানতে নারাজ। অন্যদিকে মানিক বর নামের একজন ব্যক্তি বলতে লাগলো, ভগবানকে যেমন আমরা বিশ্বাস করি, ভূতকে তেমন মানতে আমরা বাধ্য। এ কথা শুনে বিশু বলল, হ্যাঁ, যারা মূর্খ উজবুক হবে তারাই ভূতের অস্তিত্বে বিশ্বাস করবে।
এই কথায় সেদিন মানিক সহ অনেক গ্রামবাসীদেরই মান সম্মানে আঘাত লাগলো। মানিক প্রতিবাদ করে বলল, এত বড় হনু যখন হয়েছিস তখন একটা ছোট্ট কাজ তুই করে দেখা, দেখি কেমন এক বাপের বেটা তুই। এই কথা শুনে বিশু খুবই রেগে উঠল আর বলল, তুই আমার বাপ তুলে কথা বললি? তোর এত বড় সাহস! বল কি করতে হবে বল। বলছি, তবে তার আগে এই বলে রাখলাম ভাই, গ্রাম শুদ্ধ লোক সাক্ষী থাকবে। এ কাজ করতে গিয়ে তোর যদি কোনো বিপদ বা ক্ষতি হয় তার জন্য কিন্তু আমি দায়ী হব না। ভনিতা না করে সরাসরি বলে ফেল কি করতে হবে। তবে আমারও কিছু শর্ত আছে, সেগুলোও তোকে মানতে হবে। আমাদের হরিণঘাটা গ্রাম পেরিয়ে গ্রামের প্রান্তে যে শ্মশান আছে সেখানে একটা বহুদিনের পুরনো মোটা একটা শেওড়া গাছ আছে। অমাবস্যার দিন রাতে সেই গাছের একটা ডাল ভেঙে নিয়ে তোকে ফিরে আসতে হবে, ব্যাস। বিশু এতক্ষণ গোমরা মুখে মানিকের কথাই শুনছিল। কি করতে হবে শুনে বিশু তার ছেলের হাসি হেসে বলল, ব্যাস এইটুকু? এই কাজটা আমি করে ফেলবো, কিন্তু তারপর থেকে ভূতের অস্তিত্ব বিশ্বাস বন্ধ করবি তো? আর তাছাড়া আমার শর্তগুলো শুনে নে। কেউ ইচ্ছে করে ভয় দেখাতে গেলে চলবে না। বাজি যখন ধরেছ তখন গাঁটের কড়ি খরচ করতে হবে। আর আমি কাজটা করতে পারলে তুই মাথা নেড়া হবি, আর সঙ্গে তোর শখের গোঁপদাড়িও কেটে ফেলতে হবে। সেটাই হবে আমাকে বাপ তুলে কথা বলে অপমান করার বদলা। আমি রাজি, কিন্তু এখনো বলছি, জীবনের ঝুঁকি আছে প্রচন্ডভাবে কিন্তু ভাই, আমার কোনো দায় নেই কিন্তু। হ্যাঁ, এদিকে শ্মশানের শেওড়া গাছের কথা শুনে উপস্থিত প্রায় সকলেই বিশুকে বাধা দিতে লাগল। জনৈক বৃদ্ধ গ্রামবাসী মতি খুঁড়ো বলে উঠলেন, বিশু, ওই বিশু, মাথা খারাপ হলো নাকি রে তোর? হ্যাঁ, তুই কি শহরে গিয়ে শ্মশানের শেওড়া গাছের বদনাম সম্বন্ধে ভুলে গেলি? আরে ভেবে দেখ, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তোর কিছু হয়ে গেলে পথে গিয়ে বসবে তারা। কিচ্ছু হবে না আমার মতি খুঁড়ো। ভূতটুত ওসব যে বানানো গল্প তা আমি প্রমাণ করেই ছাড়ব। মানিক আর বিশুর এইরকম বাজি ধরা কেউই বিশেষ পছন্দ করছিল না। অনেকক্ষণ ধরেই দুপক্ষেই বোঝানোর চেষ্টা চলল, কিন্তু দুজনেই আনাড়ির জেদে অটল রইল। যেদিন এই বাজি ধরা হয়েছিল তার কয়েকদিন পরেই ছিল অমাবস্যা। বাজি অনুযায়ী বিশু শেওড়া গাছের ডাল ভেঙে এনে গ্রামের মাঝখানে বট গাছের তলায় পুঁতে রাখবে। সকালে সবাই গিয়ে দেখবে বিশু কথা রেখেছে কি না। বাজি ধরার কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। শ্মশানের শেওড়া গাছ সম্পর্কে যে অপবাদ ছিল সেটা হচ্ছে ওই গাছে নাকি প্রেতাত্মারা বাস করে। রাতের বেলা কাছে গেলেই তারা রুষ্ট হয়। এমনকি যে বা যারা গাছটিকে কাটতে গেছে তাদের সকলের অকাল প্রয়াণ ঘটেছে। তাই কেউ আর ভয়ে গাছ কাটতে রাজি হয়নি। এ সমস্ত কাহিনী বিশুর বউ শুনে বিশুর পা জড়িয়ে ধরল, কিন্তু বিশু কোনোভাবেই তার গোঁ ছাড়ল না। অমাবস্যার দিন সকাল থেকেই সকলের মুখ থমথমে, কিন্তু গোয়ার বিশুর অত দুশ্চিন্তা নেই। রাতে খাওয়ার পর বিশু অপেক্ষা করতে লাগলো মধ্যরাত্রের। ঠিক 12টা বাজার সাথে সাথেই বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। গ্রাম থেকে শ্মশান বেশ কিছুটা দূরেই অবস্থিত। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বিশুর হাতে ছোট্ট টর্চ খুবই সীমিত জায়গায় আলোকিত করে তুলছিল। হঠাৎই অন্ধকারের প্রলেপ দেওয়া গাছগাছালিতে একটা পেঁচা বিকট স্বরে ডেকে উঠল। দূরে কোথাও কিছু শিয়ালও ডেকে উঠল। সেই শিয়ালের ডাকের সমবেত সুর বিশুর কানে কেমন বেসুরই ঠেকল। তবুও কোনো কিছুকে পাত্তা না দিয়ে সাহসে ভর করে এগিয়ে চলল বিশু। তার সঙ্গে ছোট একটা কাঠারি, ডাল কাটতে হবে যে, সেই জন্যই রাখা। মূল রাস্তা ছেড়ে সংকীর্ণ পায়ে চলার পথ ধরল সে। এক টানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বিশু মুখে যতই বলুক কাজটা সহজ, কিন্তু নির্জন শ্মশান ভূমিতে এত রাতে একা এলেই বুকের ভিতর স্বাভাবিকভাবেই ঢিপ ঢিপ করে ওঠে। দিনের বেলায় গাছ সম্পর্কে শুনে ভয় পায়নি বিশু, কিন্তু
এই ঘোর অন্ধকারের মধ্যে যতই গন্তব্যের দিকে সে এগিয়ে যাচ্ছে, ততই তার বদনামের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, আর তাতেই মনটা খানিকটা দুর্বল হয়ে পড়ছিল। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই একটা দমকা ঝোড়ো বাতাস এসে ধাক্কা মারল বিশুর শরীরে। বাঁশঝাড়গুলো সনসন আওয়াজে একটু দুলে উঠল। শ্মশানের আগে একটা ভাগাড় আছে, তার পাশ দিয়ে যাওয়ার সময় বিশু টর্চটা সেদিকে ফেলতেই চমকে উঠল। একদল শিয়াল ভাগাড়ের মরা জন্তুর পচা মাংস খেতে ব্যস্ত ছিল। আলো ফেলতেই বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো তার দিকে। তাদের ভাঁটার মতো জ্বলন্ত চোখ দেখে শিহরণ খেলে গেল বিশুর শরীরে। তবুও সে মনের মধ্যে সাহস এনে তাদের পাশ কেটে এগিয়ে চলল। শিয়ালগুলো পুনরায় নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়ল। শ্মশানের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতেই বিশুর মনে হলো কতগুলো কালো কালো ছায়ামূর্তি তাকে যেন লক্ষ্য রাখছে। একবার সে ভাবল বাড়ি ফিরে যাবে, কিন্তু পরক্ষণেই বাজি হেরে যাওয়ার কথা মনে হতেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। এখান থেকে ফিরে গেলে সাহসিকতা সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার। লোকে তাকে ভীতু বলে ডাকবে। আজকে অমাবস্যার রাতের অন্ধকার এমনভাবে জমাট বেঁধে আছে যেন হাত দিয়েই স্পর্শ করা যাবে। সংকীর্ণ মেঠো পথ ধরে শ্মশানের দিকে এগিয়ে চলল সে। শ্মশানের এই দিকটাতে ভাঙা চৌকি, ভাঙা হাড়ি, আতপোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলোকে ডিঙিয়ে আস্তে আস্তে শেওড়া গাছটার দিকে এগিয়ে গেল সে। গাছের কালো অবয়বটির উপর দিকে একবার টর্চের আলো ফেলল। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে গাছটা, কোথাও অলৌকিক কোনো কিছুই তার চোখে পড়ল না। গাছটার পাশেই ছোট পচা জলা, সেটা কচুরিপানায় ভর্তি হয়ে আছে। এখন চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাকই শোনা যাচ্ছে। মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের দলের উল্লাসও ভেসে আসছে। বিশু মনে মনে ভাবল, কই কোথাও কিছু তো নেই, তাহলে শুধু শুধু কেন সে ভয় পাচ্ছে। শেওড়া গাছটার গুড়ি খানিকটা সোজা হয়ে উঠে তারপর ডালপালা মিলেছে। ডাল কাটতে হলে গাছে উঠতে হবে। বিশু অবশ্য গাছে চড়তে জানতো। গাছে উঠে একটা ডাল কেটে নিলেই তো হলো, ব্যাস, কাঠ ছাড়াও হবে। তবে বুকটা একটু দুরুই করছিল তার। কাঠারিটা কোমরে গুজে টর্চ লাইটটা মুখে ধরে গাছে উঠবার জন্য তৈরি হলো বিশু। হঠাৎই একটা পেঁচা কোথা থেকে যেন ডেকে উঠল। কালো পেঁচা নয় তো। একটু চারিদিকটা আরেকবার দেখে নিয়ে বিশু গাছে উঠতে শুরু করলো। খানিকটা উপরে উঠে একটা মোটা ডালে বসে পড়ল। তারপর ছোট একটা ডালে কাটারি দিয়ে সবে দুঘা বসিয়েছে, হঠাৎই হাত ফসকে কাটারিটা নিচে পচা ডোবায় পড়ে গেল। কিন্তু বিশুর মনে হলো কে যেন তার হাতে ঝাঁকুনি দিল, আর তাতেই কাটারিটা তার হাত থেকে পড়ে গেল। ঠিক সেই সময় বিশু তার দেহে একটা শীতল স্পর্শ অনুভব করলো। তার কানের কাছে কে যেন বিকৃত মিলি গলায় ফিসফিসিয়ে বলে উঠল, শেওড়া গাছে ভূতের বাড়ি, সেথায় মানুষ দেখতে নারে, কেমনে আমি তোকে ছাড়ি, তুই করেছিস বাড়াবাড়ি। বিশু মুখ ঘোরাতেই মুখোমুখি হয়ে গেল বিবস্ত্র ভয়ানক চেহারার। সারা মুখ জুড়ে ক্ষত, তা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। উন্মুক্ত দাঁতের শাড়ি, মাথায় সনের মতো পাতলা চুল হাওয়ায় উঠছিল। সেই দৃশ্য দেখেই বিশু হৃৎপিণ্ড তখন এমন ভাবে লাফাচ্ছিল যেন এক্ষুনি বুক ফেটে সেটা বেরিয়ে আসবে। বিশুর মুখ দিয়ে হাঁ করে একটা শব্দ বেরিয়ে এলো। সাথে সাথেই লাইটটা খসে পড়ল মুখ থেকে। বিশু গাছ থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো একটা লম্বা কালো লিকলিকে হাত
তাকে ধরে ফেললো। আর খ্যানখ্যানে হাসির সাথে একটা কথা বারবার শোনা যেতে লাগলো। ওরে, এ আমাদের ঘর ভাঙতে এসেছে রে, সাহস তো ভারী মন্দ নয়। বিশুর জ্ঞান তখনও হারিয়ে যায়নি। অনেকগুলি অশরীরী বিশুর দেহটা নিয়ে টানা হ্যাচড়া করে খেলছিল। বিশু ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। একটা কঙ্কালের পোড়া হাত তার গলার উপর সাঁড়াশির মতো চেপে বসল। দম বন্ধ হয়ে আসছিল বিশুর। সহসা ঘাড়ের উপর প্রচন্ড যন্ত্রণা অনুভব করলো সে। আর সহ্য করতে পারল না, গাছ থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল বিশু। বিশুর প্রাণবায়ু নিষ্কৃতি পেল। পরের দিন গ্রামবাসীরা বিশুর ঘাড় মটকানো মৃতদেহটা শ্মশানের সেই শেওড়া গাছের তলায় দেখতে পেল। বিশুর চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছিল, তার জিভটা অনেকটা বাইরে বেরিয়ে ঝুলছিল। সবাই বুঝলো শ্মশানের শেওড়া গাছের প্রেতেরা তাকে নৃশংসভাবে মেরে ফেলেছে। এই পর্যন্ত বলে 3 মূর্তির প্রথম লোকটি থামল। এই দুর্যোগের পরিবেশে গল্পটা শুনতে শুনতে শ্রমিকের গা ছমছম করতে লাগলো। বাইরে তখনও বৃষ্টি থামেনি, অবিরামভাবে হয়েই চলেছে। শ্রমিকের কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। শ্রমিক বলল, পুলক, কি করবি রে? ভিজে ভিজে যাবি? পুলক কিছু একটা বলতেই যাচ্ছিল, সেই সময় কড়াত শব্দে বজ্রপাত হলো। কেঁপে উঠল দুজনেই। পুলক বলল, ভিজে ভিজে তবু যাওয়া যায়, কিন্তু বাজ পড়লে তো আর বেরোনো যাবে না। মামার বাড়ি পৌঁছতে তাহলে তো গভীর রাত হয়ে যাবে। কি আর করা যাবে। এমন সময় 3 মূর্তির দ্বিতীয় জন বলল, বাবু, ততক্ষণ আমি একটা গল্প শোনাবো। এখন তো খানিকক্ষণ অপেক্ষা করতেই হবে। শোনাও, সময়টাও কাটুক। এবার দ্বিতীয় জন গল্প বলতে শুরু করল। আমাদের গ্রামে মদন নামের একটি লোকের হাত টান স্বভাব ছিল। সুযোগ পেলেই সে জিনিসপত্র চুরি করে নিত। চুরি ছিল তার পেশা এবং নেশা। এদিক ওদিক ঘুরে বেড়াতো সুযোগের সন্ধানে। পাশের গ্রামের একটি কিপ্টে বিধবা বুড়ি ছিল। 3 কুলে তার কেউ ছিল না, অথচ লোক মুখে শোনা যেত তার স্বামী প্রচুর পরিমাণে টাকা পয়সা, সোনা দানা গচ্ছিত করে রেখে গেছিল। এত থাকা সত্ত্বেও হাড় কৃপণ বুড়ি কাউকে কোনো দিন টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি। উপরন্তু সে ছিল খুব মুখরা মহিলা। সামান্য কারণে ঝগড়া করত। পাড়া প্রতিবেশীরা তার উপর ভীষণ অসন্তুষ্ট ছিল। এই কথাগুলো শুনে মদনের মনে লোভ জাগল। ভাবল, বুড়ি যখন একলা বসবাস করে তখন চুরি করা খুবই সহজ হবে। বাইরে থেকে খোঁজ খবর চালাতে থাকে সে। কিপ্টে বুড়ি 2 দিন 3 দিন পর পর নিজের বাজার দোকান সব করে আনত। মদন খবর নিয়ে জানতে পারল 2 দিন ঘর থেকে বের হয়নি বুড়ি। আজ অমাবস্যা তিথি, তবে সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে পড়ছে। লোকজন পথে ঘাটে কম বেরোবে। চুরি করার আদর্শ দিন বটে। মদন ঠিক করে নিল আজকেই সে চুরি করতে যাবে। বুড়ির বাড়িটা ছিল গ্রামের এক প্রান্তে। আশেপাশে ছাড়া ছাড়া কয়েকটি বসতি, উঁচু ঢিবির ওপর মাটির দোতলা বাড়ি। বাড়ির চারপাশে দীর্ঘদিনের অযত্নে জঙ্গল তৈরি হয়েছে। বাড়ির উঠোনে ঢোকার বাম দিকে একটা আতা গাছ রয়েছে, তার পাশে কাঁটার ঝোপ। বাড়ির পেছনের দিকে বড় একটা নিম গাছ, আর তার পাশে বাঁশঝাড়। মদন ঠিক করলো পেছনে জঙ্গল দিয়ে ঢুকবে। সেভাবেই সব পরিকল্পনা করে নিল সে। মদন একাই থাকে। রান্নাবান্না সেরে খেয়ে নিল। তারপর সারা দুপুরটা বেশ ভালো করে ঘুমিয়ে নিল। বিকেলের দিকে ঘুম থেকে উঠে সে মধ্যরাতে অপেক্ষা করতে থাকলো। রাত
ঠিক 12টা বাজতেই বাড়ি থেকে বেরোলো। বৃষ্টি এখন আর পড়ছে না। গ্রামের কর্দমাক্ত পথ ধরে কুকুরগুলোর চোখে ফাঁকি দিয়ে মদন এসে পৌঁছলো বুড়ির বাড়ির পেছনের দিকে। বুড়ির বাড়ির পেছনের দিকে দরজাটা ভাঙা ছিল, সেটা সে আগেই দেখেছে। সেখান দিয়েই বাড়ির ভেতরে ঢুকবে ঠিক করে রেখেছিল। হঠাৎ নিম গাছের দিকে তাকাতেই সেই অন্ধকারের মধ্যেও তার মনে হলো মিশ কালো কিছু একটা সর্পিলাকারের মতো গাছ বেয়ে নেমে এসে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জিনিসটা দেখেই গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল তার। মনকে তবুও প্রবোধ দিল কোনো ভাম বা বিড়াল জাতীয় কিছু একটা হবে। অগত্যা পা টিপে টিপে দরজার দিকে এগোলো মদন। বুড়ি নিশ্চয়ই জেগে নেই, তবুও সাবধানের মার নেই। ভাঙা দরজায় হাত গুলিয়ে খিল খুলে ফেলল। চারিদিক নিস্তব্ধ। নিচের ঘর দুটি বন্ধ। দোতলায় বুড়ির শোবার ঘর, সিঁড়ির দরজাটা বন্ধ। কি মনে হতে সেটায় দরজাটা ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। মদন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। ঠিক সেই মুহূর্তে একটা কালো বিড়াল ম্যাও করে তার সামনে এসে পড়ল। মদন ভীষণভাবে চমকে গেল। পর মুহূর্তেই বিড়ালটি অন্ধকারে আবার মিলিয়ে গেল। বুড়ির ঘরের আলমারিতেই নিশ্চয়ই টাকা পয়সা সোনাদানা সঞ্চিত আছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটায় বুড়ি থাকে। হালকা আলোর ছটা দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। মদন দরজায় আস্তেই করে ঠেলা দিল। দরজা খোলা আছে। খুব সন্তর্পণে সে ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের মধ্যে ঢুকেই মদন বিস্ময় হতবাক হয়ে গেল। ঘরের ভিতরটা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো। ঘরের মধ্যে হালকা টিমটিমে একটা আলো জ্বলছে। ঘরের মাঝখানে পালঙ্কটা ফুল দিয়ে সাজানো আছে, যেন ফুলশয্যার খাট। আর শুধু তাই নয়, খাটের ওপর বেনারসি পরিহিতা একটা নতুন বউ বসে আছে, ঘোমটাটা মুখ অব্দি টানা। নারী মূর্তি যেন মদনের জন্যই অপেক্ষা করছে। মদন ভেতরে ঢুকতে বউটি মুখ তুলে তাকাল। আহ, কি সুন্দর চাঁদ পানা মুখ নতুন বউয়ের। নতুন বউয়ের সারা গায়ে সোনার অলঙ্কারে সুসজ্জিত। ঘরটা এমন মন মাতানো মিষ্টি সুবাসে আমোদিত, মদনের মাথা তাতে ঝিমঝিম করে উঠল। কেমন যেন নেশার মতো ঘোর লেগে গেল মদনের। বউটির মায়াময় চোখ দুটো যেন চুম্বকের মতন টানছিল মদনকে। মদন বিয়ে থা করেন, কিন্তু বউটির প্রতি তীব্র আকর্ষণ বোধ করল সে। স্থান, কাল, পাত্র সব ভুলে যেতে লাগল। সে যে চুরি করতে এসেছে এখানে, সে হুঁশ আর থাকে না। নতুন বউ সুরেলা গলায় বলে উঠল, এদিকে এসো, আমার কাছে এসো। দেখো কত গয়না পরেছি আমি, এই সবই তো এখন তোমার। মোহের বশবর্তী হয়ে মদন এগিয়ে চলে খাটের দিকে। সুন্দরী নতুন বউয়ের মোহময়ী আবেদনে সাড়া দিয়ে আপ্লুত হয়ে পড়ে। এই নির্জন বাড়িতে নতুন বউ কোথা থেকে এলো, কেমন করে এলো, সেটার চিন্তা করার ক্ষমতা তার লোভ পেয়েছিল। বুড়িটাই বা গেল কোথায়? এত সব ভাবনা তখন তার আর মাথায় আসে। পায়ে পায়ে সে খাটের কাছে এসে পড়েছে। বউয়ের মুখে সুমধুর হাসি। মদনের দৃষ্টি কিন্তু স্থির হয়ে গেছে। অন্য কোনো দিকে কোনো লক্ষ্যই নেই তার। নতুন বউয়ের পাশে খাটের ওপর বসে পড়ল সে। নতুন বউ একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। মদন মন্ত্রমুগ্ধের মতো হাতটা চেপে ধরল। বউটা এবার আলিঙ্গন করার জন্য দু বাহু মেলে দিল। মদন ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল তাকে। কিন্তু পরক্ষণেই মদনের মনে হলো শক্ত কোনো কঙ্কালকে সে জড়িয়ে ধরেছে। ততক্ষণে ফুলের সুগন্ধ, ফুল সব হাওয়ায় যেন মিলিয়ে গেছে।
পচা মোটকা দুর্গন্ধ নাক জ্বালিয়ে দিচ্ছিল মদনের। টিমটিমে আলোটা তখনও জ্বলছিল। সম্বিত ফিরে পেয়ে নিজেকে আলিঙ্গন মুক্ত করার চেষ্টা করলো মদন, কিন্তু ভয়, বুকটা যেন খালি খালি লাগছে। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে, তরতর করে ঘামছে সে। তখনই বিকৃত মেলি সুরে মদনের কানে বলে উঠল সেই নারী মূর্তিটি, অন্ধকারে থাকবো দুজন, রইবে না আর কেউ, অমানিসায় গয়না পুড়ে অশরীরী বউ। কঙ্কালের হাতটা হঠাৎ শিথিল হয়ে গেল, নিজেকে মুক্ত করে সভয় পিছিয়ে গেল। শাড়ি পরা নারী মূর্তি তখন উঠে দাঁড়িয়েছে, উল্টো দিকে মুখ করা, শাড়ি মাটিতে খুলে পড়ল। আর হঠাৎ নারী মূর্তির মাথাটা মদনের দিকে পুরো ঘুরে গেল। কি বিভৎস সেই মুখ! এতটুকু মাংস নেই সেই মুখে, রক্তে রাঙানো মুখ। চোখ আর নাকের জায়গায় গোল গর্ত, করটিতে পাতলা চুল, সবকটি দাঁত তার সদন্তের মতো উত্তত হয়ে বেরিয়ে এসেছে। মদন ভয় কাঁপছিল। ঠাকুর দেবতার নাম তখন মনে আসছিল না তার। নারী মূর্তি খলখল করে হেসে বলে উঠল, আমার গয়না চুরি করবি? আমার দিলে দিলে গচ্ছিত সম্পদ হাফিস করে দিবি এত সহজে? হ্যাঁ? মদনের আত্মা তখন খাঁচা ছাড়ার জোগাড়। চকিতে নারী মূর্তি ছুটে গিয়ে মদনের গলার টুটি কামড়ে ধরল। বাধা দেওয়ার ক্ষমতা তখন আর মদনের ছিল না। তীব্র একটা আর্তনাদ বেরিয়ে এলো মদনের মুখ থেকে। পরদিন সকালবেলা গ্রামের লোক গিয়ে দেখে বুড়ির পচা গলা দেহের পাশে পড়ে আছে মদনের ক্ষত বিক্ষত মৃতদেহ। কে যেন খুবলে খেয়েছে তার দেহের মাংস। কয়েকদিন আগেই বুড়ির মৃত্যু হয়েছিল, সে কথা কেউ জানত না। তার মৃতদেহটা পড়ে থেকে থেকে পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ পেয়ে গ্রামের লোকেরা গিয়ে দেখতে পায় মৃতদেহ দুটো। তিন মূর্তির মধ্যে দ্বিতীয় ছায়ামূর্তি গল্প শেষ করল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। পুলক মনে মনে ভাবল, ভারী মুশকিল হলো। এই বৃষ্টি না কমলে তো আর এখন এখান থেকে বেরোনো যাবে না। এই সময় তিন মূর্তির মধ্যে তৃতীয় ছায়ামূর্তি বলল, বাবু, আমারও গল্পটা শুনে নিন। এমনিতেও বৃষ্টি কমছে না। আশা করছি আপনাদের আমার গল্পটিও ভালো লাগবে। এইবার তৃতীয় জন গল্প শুরু করল। জহরের মাছ ধরার প্রচণ্ড নেশা ছিল। চাষের কাজের সঙ্গে যুক্ত থাকলেও ওই সময় পেলেই সে চলে যেত মাছ ধরতে। ছোটবেলা থেকেই এই স্বভাবের জন্য বাড়িতে বকুনিও কম খায়নি। এই 40 বছর বয়সেও সেই নেশা তার কমেনি। অবশ্য এটাও সকলে মানত যে তার রাশি ছিল মেছো রাশি। যখনই কোথাও মাছ ধরতে যেত কখনো খালি হাতে ফিরত না। আমাদের গ্রামের উপরে বিশাল ফাঁকা ফসলের মাঠ আছে। নাম তার রানী চকের মাঠ। সেই মাঠের জমিতে চাষবাস হয় না। সেই মাঠ পেরোলে একটা বিরাট দিঘি পড়ে, নাম তার রাঙা দিঘি। দিঘির পাড়ে বন জঙ্গল ভর্তি। দিনের বেলাতেই সেখানে অন্ধকার হয়ে থাকে। সেই দিঘিতে আছে বড় বড় মাছ, কাতলা, রুই, চিতল, শোল, বয়াল, কি কি মাছ যে আছে সেখানে। তবে সেখানে লোকজন বড় একটা যেতে চায় না। আসলে
আমাদের গ্রামের দিকে এমন এমন কিছু জায়গাও আছে যে যে জায়গার বড় বদনাম। অনেকে বলতো নাকি সন্ধ্যের পর জায়গাটা নরকে পরিণত হয়, দুষ্টু আত্মারা মাছ ধরে ভোজ খায়। কোনো মানুষ সেই সময় তাদের মধ্যে গিয়ে পড়লি কেউ আর ফিরে আসে না। তবে এই কাহিনী সম্পর্কে কেউ সত্য মিথ্যে যাচাই করতে চায়নি। আশেপাশে যাদের জমি আছে তারা দিনের বেলা যদিও বা যায়, সূর্য ডোবার পর কখনো সেখানে যেত না। একদিন জহর চাষের কাজ করে মাঠ থেকে তাড়াতাড়ি ফিরে এলো। তার বউ বলল, কি গো, আজ তাড়াতাড়ি ফিরে এলে যে? জহর তখন উত্তরে বলল, আজ মাঠে বিশেষ কাজ ছিল না, টুকিটাকি যা কাজ ছিল সেইগুলো মিটে গেছে, তাই চলে এলাম। তুমি তাড়াতাড়ি আমায় দুটি খেতে দাও তো দেখি। খেয়ে দে আমি দেখি কটা মাছ যদি ধরে নিয়ে আসতে পারি। ও, তাহলে মাঠ ছেড়ে তাড়াতাড়ি ফেরার আসল কারণ এইটা? জহরের বউ কিছুতেই বোঝাতে পারে না যে সত্যি আজ কাজ কম ছিল তার। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেলা 12টার সময় এই ছিপ আর মাছ ধরার টোপ নিয়ে জহর বেরিয়ে পড়ল মাছ ধরতে। মাছের টোপ সে নিজেই বিশেষ পদ্ধতিতে তৈরি করে। বড় মাছ এই টোপ গিলবেই, এই আত্মবিশ্বাস তার ছিল। বাইরে বেরিয়ে বাঁধের রাস্তা ধরে হাঁটতে থাকে সে। বাঁধের পাশ দিয়ে মজে যাওয়া খাল বহু দূর পর্যন্ত বিস্তৃত। সেই খালেই বেশিরভাগ সময় মাছ ধরে সে। আজ মাথায় একটা ভাবনা খেলে গেল তার, রাঙা দিঘিতে মাছ ধরতে গেলে কেমন হয়। সে শুনেছে সেখানে নাকি প্রচুর মাছ আছে। যদিও এখন তো দিনের বেলা, সন্ধে হওয়ার আগে নিশ্চয়ই ফিরতে পারবে সে। যেমন ভাবা তেমনি কাজ। আজ সে তার বউকে তাক লাগিয়ে দেবে বড় বড় মাছ ধরে এনে। রানীচকের মাঠ পেরিয়ে সে চলল রাঙা দিঘির দিকে। রাঙা দিঘির পাড়ে গিয়ে আন্দাজ করে নিল কোন দিকটায় বসলে ভালো মাছ উঠবে। সেই মতো জায়গাটা ঝোপঝাড় পরিষ্কার করে নিয়ে বসে পড়ল। বেশ খানিকক্ষণ বসে থাকার পরও কোনো মাছ ধরতে পারল না সে। অথচ জলের ওপরে মাছেরা খাই মারছে। নিরিবিলি জায়গা, মৃদুমন্দ বাতাস বইছে, মনোরম পরিবেশ, কোনো রকম অস্বাভাবিকতা নেই। দুপুরে যখন জহর এই জায়গায় এসেছিল মনের মধ্যে ভয় ভয় ভাবটা তার ছিল। এখন শান্ত পরিবেশ দেখে মনে মনে ভাবল, তাহলে কি গ্রামের মানুষদের ধারণা ভুল? তবে মাছ না ধরতে পারার অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করে জহর চিন্তিত হয়ে পড়ল। এদিকে বিকেল হয়ে এসেছে, একটিও মাছ ধরে না নিয়ে যেতে পারলি মান সম্মান বজায় থাকবে কি করে? এই সব ভাবতে ভাবতে একটি ছিপের সুতোয় টান পড়ল। হির হির করে টেনে নিয়ে যেতে চাইল ছিপটাকে জলের মধ্যে। জহর দক্ষ হাতে ছিপ ধরে মাছটাকে খেলাতে লাগলো জলের মধ্যে। বুঝতে পারল এত বড় মাছকে খুব সহজে ডাঙায় তোলা যাবে না, খানিকক্ষণ খেলিয়ে তুলতে হবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, মাছটা কাঁটা ছিঁড়ে নিয়ে চলে গেল। জহরও হতাশ হয়ে জলের দিকে চেয়ে থাকলো। এদিকে বেলা পড়ে এসেছিল। জহর বাড়ি ফিরে যাবে কি না সেই নিয়ে দ্বন্দ্বের মধ্যেই আছে। এমন সময় অন্য আরেকটি ছিপের ফাতনা ডুবে গেল। এইবারে কিন্তু বেশ চেষ্টা করে প্রায় 5 কিলোগ্রাম ওজনের একটা কাতলা সে ডাঙায় তুলল। মনটা তার খুশিতে ভরে গেল। বউয়ের মুখের ওপরে জবর জবাব দেওয়া যাবে। ছিপটা রাখতে না রাখতে আবার একটা ছিপের সুতোয় টান পড়ল। ক্ষিপ্রতার সঙ্গে ছিপ ধরে মাছের সঙ্গে খেলায় মেতে উঠল জহর। এদিকে কখন যে সূর্যদেব পাটে গেছে মাছের নেশায় খেয়ালই করেনি জহর।
মাছটাকে খেলিয়ে যখন ডাঙায় তুলল তখন সে দেখতে পেল এটাও প্রায় 5 কেজির একটা কাতলা, কিন্তু অন্ধকারের কালো চাদর যেন ঝুপ করে নেমে এলো। সঙ্গে আনা থলির ভিতরে আগের মাছটা রেখে দিল সে। দ্বিতীয় মাছটাকে সেটার মধ্যে রাখতে গিয়ে দেখে থলিটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সত্যিই তো থলিটা খালি। তবে কি মাছটা লাফিয়ে পালিয়ে গেল? সে উপায় নেই, কারণ থলির মুখটা বাঁধা। তাহলে চাকুম চুকুম শব্দ শুনে জহর উৎস খোঁজার চেষ্টা করল। হঠাৎই একটা দৃশ্য দেখে আঁতকে উঠল জহর। অজস্র ঝুড়ি নামা পাকুর গাছের শাখায় কে যেন বসে আছে। আধো আলো ছায়ায় লম্বা লম্বা লিকলিকে হাড়ের পাগুলো গাছের ডাল থেকে মাটির কাছাকাছি পর্যন্ত নেমে এসেছে। তীক্ষ্ণ নখযুক্ত আঙুল দিয়ে চেপে ধরে আছে বড় কাতলা মাছটাকে। ধারালো দাঁতের চাপে ছিন্ন ভিন্ন করছে মাছটাকে। দুদিকের গালের কষ বেয়ে রস ঝরে পড়ছে। ভয়াবহ অপার্থিব দৃশ্য দেখে জহরের বুকের রক্ত হিম হয়ে গেল। জলের দিক থেকে আসা শব্দ শুনে দেখতে পেল দুটো কাটা হাত জল থেকে উঠে এসে তার পা ধরে টেনে নিতে চাইছে জলের দিকে। জহর তাড়াতাড়ি সরে গিয়ে উল্টে পড়ল। জহর বুঝল ভালো রকম ভাবে ফেসে গেছে। লোক মুখে শোনা কাহিনীকে সে অর্ধ বিশ্বাসে গ্রহণ করেছিল। অতিরিক্ত সাহসিকতা হিতের বিপরীত হয়েছে। গাছের ওপর থেকে তখন আধ পোড়া কঙ্কালের করটির মুখ থেকে মাছটা সরিয়ে জহরের দিকে তাকালো। চোখের গর্তগুলো যেন ধক ধক করে জ্বলছে। ঘর ঘরে কণ্ঠে বলে উঠল, রাত বিরেতে জাগি মোরা, মৎস্য আহার মধুর, ভাগ বসালে বাড়বে ক্রোধ, শাস্তি হবে তোদের। এ তার দাঁতের ফাঁক দিয়ে বলা শব্দ আর নৃশংস দৃশ্যে ভয় পেয়ে জহরের সারা শরীরের রক্ত প্রচণ্ড দ্রুত গতিতে দৌড়তে লাগলো। দিঘির পাড়ের পরিবেশ সম্পূর্ণ ভৌতিক। অন্ধকারে তাদের হাড় হিম করা অট্টহাসি শুনে জহরের মনে হয় এক্ষুনি বুঝি হৃৎপিণ্ড শুদ্ধ সব স্তব্ধ হয়ে যাবে। একটা হাত লম্বা হয়ে বাড়তে বাড়তে দ্বিতীয় মাছটিকে ছো মেরে তুলে নিল। জহরের গলা থেকে আর্তনাদ বেরিয়ে এলো। পরি কি মরি করে ছুটে বেরিয়ে খোলা মাঠের ওপর দিয়ে ছুটতে লাগলো সে। কিন্তু বেশিক্ষণ ছুটতে পারল না। কিসে যেন পা আটকে পড়ে গেল। সভয় দেখল সেটা একটা নরকঙ্কাল। আর কিছু ভাবতে পারল না সে। কারা যেন তার দুটো পা ধরে হির হির করে টেনে নিয়ে চলল ঝোপঝাড় ভর্তি রাঙা দিঘির পাড়ে। তমসাচ্ছন্ন সন্ধ্যা। এই নির্জন দিঘির পাড়ে নীরবতা খান খান হয়ে গেল জহরের মরণ চিৎকারে। তৃতীয় মূর্তি গল্প শেষ করল। এই 3 মূর্তির গল্প শুনে শ্রমিক ও পুলকের মন অস্বস্তিতে ভরে গিয়েছিল। এখন বৃষ্টি থেমে গেছে, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আবহাওয়াটা ঠিক ভালো লাগছিল না ওদের দুজনের মধ্যে কারোরই। মোবাইলের টর্চ জেলে ওরা চালাঘর থেকে বেরোতেই 3 মূর্তিও পেছন পেছন বেরিয়ে এলো। শ্রমিক বলল, তোমরা কি যাবে আমাদের সঙ্গে? একটি মূর্তিমান ছায়া বলল, আগে হ্যাঁ বাবু। ওদের দুজনের সঙ্গে 3 মূর্তি চলতে লাগলো। শ্রমিকের মামার বাড়ি পৌঁছতে এখনো প্রায় 2 কিলোমিটার রাস্তা বাকি। 3 মূর্তির সাথে থাকায় মনোবল বেড়েছে ওদের। খানিকটা যাবার পর 3 মূর্তির মধ্যে একজন বলল, কিছু গল্প অলৌকিক হলেও বিশ্বাস করতে হয়।
তাই না বাবু? দেখো, অত জানি না, কিন্তু আমার বিশ্বাস নিজের চোখে না দেখলে সব জিনিস বিশ্বাস করা কিন্তু কঠিন। হ্যাঁ, তা তো বটেই। যে লোকই গল্প বলে সেই বলে অমুক লোকে ভূত দেখেছিল। নিজে অতৃপ্ত আত্মার সামনাসামনি হয়েছে আজ পর্যন্ত এমন লোক আমি খুঁজে পাইনি। এসব কথা বলতে বলতে যখন ওরা যাচ্ছে তখন পুলকের মনে হলো ওদের পিছনে আরও অনেকে হেঁটে আসছে। এমন সময় 3 মূর্তি বিশ্রী সুরে হাসতে আরম্ভ করলো। প্রথম মূর্তিটা শ্রমিকের পথের সামনে আগলে দাঁড়ালো, বলল, ভূত দেখেছে এমন কাউকে দেখেননি, এটাই বলছিলেন তো বাবু? এবার নিজে আয়নার সামনে দাঁড়ালে তাকে দেখতে পাবেন বাবু। চিনে নিন বাবু, আমি সেই বিশু দলই। আর একটি ছায়ামূর্তি এগিয়ে এসে খনা গলায় বলল, আমি হলুম মদনা, ওরফে মদন চোর। তার পরের ছায়ামূর্তি ধরা গলায় চেঁচিয়ে বলল, বাবু বাবু, আমি জহর। এখন রাত হলে খালে বিলে মাছ ধরে বেড়াই। পুলক আর শ্রমিকের তখন অবস্থা খারাপ। ভয়ে পুলকের শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেল। প্রাণ পাখি দেহের খাঁচা ছাড়ার অবস্থা। শ্রমিকের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এতক্ষণ ওরা কাদের সঙ্গে গল্প করছিল তাহলে? লোকগুলোর কথায় বিশ্বাস না করে পুলকরা হয়তো ভাবতো ওরা গল্প শুনিয়ে এখন ভয় দেখাতে চাইছে। কিন্তু বড় মুহূর্তেই যে ভয়ঙ্কর দৃশ্য দেখলো তাতেই সারা জীবনের অবিশ্বাস ভেঙে টুকরো হয়ে গেল তাদের। বৃষ্টি না পড়লেও বিদ্যুতের ঝলকানি চলছিল। সেই আলোতে ওরা স্পষ্ট দেখলো 3 জনের দেহ থেকে পচা মাংস খসে খসে পড়ে বিভৎস পরকালের জীবে পরিণত হচ্ছে। চোখের তারাগুলো খুলে মাটিতে পড়ে গেল। পুলক আর সহ্য করতে পারল না। কি উপায় এদের হাত থেকে নিস্তার পাওয়া যাবে মাথায় এলো না। কয়েক মুহূর্ত হতচকিত থাকার পর হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। রাম 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 রাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় মা কালী। জপতে শুরু করল সে। তার দেখা দেখি সম্বিত ফিরে পেয়ে শ্রমিকও রাম রাম হরে কৃষ্ণ নাম জপ শুরু করলো। তারপর দুজনের হাত ধরে সামনের দিকে জোরে ছুটতে লাগলো। কিন্তু আত্মার দল পিছু ছাড়ল না। বড় দুটো সরু লেকলেকে হাত তাদের ধরবার জন্য হাওয়ায় ভেসে আসতে থাকলো। পেছন থেকে বিকৃত গলার কথাগুলো কানে বাজতে থাকলো তাদের। বাবু, আমাদের দলে যোগদান করুন, কোনো কষ্ট হবে না। আর তো করে ঘাটটাকে মদ খেতে হবে। আমাদের কাহিনীগুলোও শোনাবো। একটু দাঁড়িয়ে যান বাবুরা। ছুটতে ছুটতে পিচ্ছিল রাস্তায় বেশ কয়েকবার আছাড় খেয়ে কাদায় পড়ে জামা প্যান্ট নোংরা হয়ে যায় দুজনের। তবুও প্রাণ ভয় উঠে আবার দৌড়াতে শুরু করলো তারা। দারুণ উত্তেজনায় শুধু মনে হতে লাগলো এই বুঝি মৃত্যু পিশাচের দলের হাতে ধরা পড়ে প্রাণ খোয়াতে হবে। পেছন থেকে শন শন শব্দে হাওয়া বইছে। হঠাৎ পুলক শুনতে পায় দূরে কোনো ঘণ্টার ধ্বনি। কোনো মন্দিরের ঘণ্টা প্রবল বাতাসে দোলা খেয়ে বাজছে কি?
শব্দের উৎস লক্ষ্য করে ছুটতে থাকে তারা। দুজনেই প্রচণ্ড হাঁপাচ্ছে, শরীরের শক্তি কুলাচ্ছে না আর। জুতো ব্যাগ কোথায় যে ছিটকে পড়লো কোনো হুঁশ রইল না তাদের। সে ছুটতে ছুটতে সামনের গ্রামের একটি মন্দিরের কাছে এসে উপস্থিত হয়। মন্দিরে চৌহদ্দির মধ্যে এসে দুজনেই লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে। পুলক যখন চোখ মেলে তাকালো তখন দেখলো সে বিছানায় শুয়ে আছে। পাশের আরেকটি বিছানায় শ্রমিক শুয়ে আছে। ওদের জ্ঞান ফিরেছে দেখে একজন লোক এগিয়ে এলো। তার মুখেই জানলো এই গ্রামের নাম হরিণঘাটা। সকালে ওদের কালী মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে তুলে এনে ঘরে শুইয়ে রেখেছে। পুলকরা গত রাতের অলৌকিক অভিজ্ঞতা সবিস্তারে জানালো তাদের। সব শুনে গ্রামবাসীরা জানালো যে ঘটনাগুলো তারা আত্মাদের মুখে শুনেছিল সেগুলো সবই সত্যিই ঘটেছিল। এর আগেও অনেকে প্রেতাত্মাদের শিকার হয়েছে। সেই জন্যই বেশি রাতে কেউ ওই পথে যাতায়াত করে না। এরপর গ্রামবাসীদের সহায়তায় ওরা দুজন শ্রমিকের মামার বাড়িতে পৌঁছে কয়েকদিন বিশ্রামের পর তবে বাড়ি ফিরতে পারে। অবশ্য শ্রমিকের মামাতো বোনের সঙ্গেই পুলকের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে আসতে আর কোনোদিনও রাত করে না সে। সেদিনের ভয়ঙ্কর রাতের অতৃপ্ত আত্মাদের সঙ্গে থাকার অভিজ্ঞতার কথা মনে পড়লে পুলক দিনের বেলাতেও শিহরিত হয়ে ওঠে।